দিন হারারেতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ। চালকের আসনে জিম্বাবুয়ে। বিশেষ করে ইনোসেন্ট কায়ার কথা বলতে হয়, তার সেঞ্চুরিতে জিম্বাবুয়ে একটা বড় লিড পেয়েছে। সে সঙ্গে বাংলাদেশের কামব্যাক বলতে গেলে শুধু তাইজুল ইসলামের 7 উইকেট। আজকে সারাদিনে কী হলো তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সঙ্গে। মাঝার, হারারেতে দ্বিতীয় দিন শেষ, বাংলাদেশ খানিকটা ব্যাকফুটে কিনা? খানিকটা যদি বলেন যে বাংলাদেশ বড় হারের মুখে কিনা বা ইনিংসে হারবে কিনা, সেটা বললেও কিন্তু ভুল বলা হবে না। বাংলাদেশে একটা উইকেট গেছে অলরেডি। যদিও আমি ভেবেছিলাম যে জয় হয়তো আউট হবে, কারণ জয়ের ব্যাটিং যেই আহ, অভিজ্ঞতা বলে তাতে খুব বেশিক্ষণ টিকতে পারেন না, আবার টিকে গেলে 50 করেন, ওডিআই স্টাইলে ব্যাট করেন। সেদিক থেকে জয় এখনও আছে, যেটা বলছিলাম 26 বলে 21 করে, 17 বলে 9 করে আছেন মুমিনুল হক। তবে আপনি যেটা বলছেন খানিকটা পিছিয়ে কিনা, সেটা উত্তরে একবারেই না, খানিকটা পিছিয়ে না। বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে, 230 রান এখনও করতে হবে। 230 রান অনেক, যেখানে বাংলাদেশ দল ফার্স্ট ইনিংসে মাত্র 140 করেছে। ইনিংসে যদি হারে জিম্বাবুয়ের বিপক্ষে, এর থেকে বড় লজ্জা তো হতে পারে না। আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে যাবেন, তার আগে একটা প্রিপারেশন নিচ্ছেন, সেখানে বেশিরভাগ ক্রিকেটার এখানে আছে, ব্যাটসম্যানরা, তারা যদি ইনিংসে হেরে যায় তাহলে তো এর থেকে লজ্জার কিছু হয় না। তবে আমার মনে হয় যে বাংলাদেশের হয়তো ইনিংস ডিফিটটা এড়াতে পারবে। আর যদি মুশফিক একটা বড় ইনিংস খেলতে পারেন, শান্ত খেলতে পারেন, এবং মুমিনুল, মানে এই তিনজনের কথা আমি বলছি। কারণ আপনি যদি দেখেন জয়, হ্যাঁ হয়তো 50 করবেন, 70-80 আউট হয়ে যাবে যদি করেন, বাট বড় ইনিংস খেলতে পারলে এই তিনজনে খেলবেন। হৃদয় অথবা অমিতের কথা বলতে হলে তারা বলবে হয়তো বা, আপনি বলতে পারেন তারা হয়তো বা একজন 50 করবেন, একজন 30 করবেন সর্বোচ্চ। তো এই যে এতগুলো রান বললাম, যদি এত রানও করে, তা আপনি দেখবেন কত রান হবে, 400 হবে, 420 হবে। সেই 420 হলেও কিন্তু বাংলাদেশ দল লিড পাবে হয়তো বা 170, 160। তো ওটা দেখি এই উইকেটে জিততে পারবেন আপনি? তো সেই দিক থেকেই বলছি যে বাংলাদেশ দল পিছিয়ে আছে, হারা অনেকটা নিশ্চিত বাংলাদেশের। ইনিংস পরাজয় হতে পারে, তবে এখান থেকে জয়ের অপশন, মানে এটা যদি বাংলাদেশ করতে পারে, তাহলে এক কথা এটা অসাধারণ এবং অসম্ভব পর্যায়ের কাজটা করে ফেলেছে। জিম্বাবুয়ের ইনোসেন্ট কায়া, তিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সের সুবাদে অনেক দিন পর জিম্বাবুয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন। সেই সঙ্গে তিনি ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সটা এই আন্তর্জাতিক ক্রিকেটে দেখিয়েছেন, সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের পেসারদের অনেকটা ভুগিয়েছেন, কিন্তু বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল জিম্বাবুয়ে হয়তো বা 400 রানের উপরও লিড পেতে পারে। কিন্তু বাংলাদেশের সেই চিরচেনা তাইজুল ইসলাম, তার স্পিনেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসের স্পিনারদের মধ্যে একাধিক রেকর্ড আজকে ভেঙেছেন, বিশেষ করে সাকিব আল হাসানের। মাঝার, তাইজুলের 7 উইকেট, দেশের বাইরে সেরা বোলিং ফিগার। সাকিব আল হাসানকে টপকে গেলেন, 5 উইকেটের সর্বোচ্চ যে তালিকা সেটাও ছাড়িয়ে গেছেন। কিভাবে দেখছেন তাইজুলকে? তাজুল সবসময় বরাবরই ভালো, বরাবরই ভালো, এবং দেশের বাইরে বাংলাদেশের স্পিনাররা ভালো করতে পারে না। কিন্তু আপনি যে স্ট্যাটটা বললেন, অবশ্যই এটা ভালো একটা স্ট্যাট। যদিও দুজনের রোল আলাদা, একজন অলরাউন্ডার, একজন হচ্ছে শুধু বোলার, বল করায় তার কাজ। সাকিব বল করতেন 20 ওভার, 22 ওভার, 23 ওভার, এমনও আছে। তাজুল বল করেছেন 37 ওভার, 36 ওভার, তার বেশি বল করতে হয়, স্বাভাবিক। আমি ডিফেন্ড করছি না যে সাকিব, বাট সাকিব কী করেছেন আমরা সবাই জানি। ওই রেকর্ড দিয়ে তাকে আপনি কখনোই জাজ করতে পারবেন না। 3টা ফর্মেটে 10 বছরের মতো তিনি ছিলেন টপ র্যাঙ্কিং। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 7 উইকেট নিয়েছেন 135 বা 35 রান দিয়ে তাইজুল, আর সাকিব নিয়েছেন 33 রানে 6 উইকেট। মানে দেশের বাইরে মানে বেস্ট ফিগার যেটা বললাম। ওয়েস্ট ইন্ডিজ ওই সময় কোন ওয়েস্ট ইন্ডিজ ছিল, এখন জিম্বাবুয়ে কোন জিম্বাবুয়ে। সো এগুলো ডিফেন্ড, মানে আপনি ডিফাইন করবেন, ডিপেন্ড করে অনেক কিছু। সো সাকিব সাকিবই, তাইজুল তাইজুলই। তাইজুলকে জিজ্ঞাসা করলে এই কথাই বলবে যে ভাই সাকিব ভাই তো সাকিব ভাই। সো ভালো, তার জন্য রেকর্ডটা ভালো, কারণ দিন শেষে আপনি যখন হয়তো বা 20 বছর পর, 30 বছর পর রেকর্ড দেখবেন, তখন সেই জায়গাতে অবশ্যই তাইজুলের নামটা আসবে। এটা খুব ভালো হয়েছে, বাট আমি কম্পেয়ার করতে চাই না। সাকিব বাংলাদেশ ক্রিকেটে সাকিবই। সাকিব কখনো আর হবে না, হয়নি, আগে কখনো হয়নি, সামনেও হবে না। হ্যাঁ, হবে না এটাই বলছি আমি, সাকিব অলরাউন্ডার হবে না কখনো। সো এটা আলাদা বিষয়, বাট আমার মনে হচ্ছে এই টেস্টে কী হবে, মানে এই টেস্টে নেক্সট বোলিংয়ে কী হবে, বাংলাদেশ কি ওদিকে আবার ব্যাটিংয়ে পাঠাতে পারবে কি না। যদি 150, যেটা বললাম আমরা, 150 থেকে 200 রানের লিড নেওয়াও যায়, মানে বাংলাদেশকে তো অনেক রান করতে হবে, 400 তো বেশি করতে হবে। মানে বাংলাদেশ ওরা 410 করেছে, মানে 130, আপনি যদি দেখেন 450 বেশি করতে হবে। যদি করতে পারে তাহলে হয়তো বা ফাইট করতে পারবেই কিনা। দেখুন বাংলাদেশের বোলাররা কী করেছে, হাসান মাহমুদ কেন্টে খেলেছেন, একটা উইকেট পাননি। এবাদত একটা উইকেট পাননি, মানে একেবারে অফ কালার, মানে কালারই নেই, কোনো কালারই নেই, না হোয়াইট না কিছু। সো সেই দিক থেকে এতে তো আত্মবিশ্বাস ওরা পেয়ে গেল। এমনটা নয় যে শুধুমাত্র একটা একটা ইনিংসই খেলো, কিন্তু একটা ইনিংস মানে কি, একটা
আত্মবিশ্বাস পেয়ে যাওয়া যে বাংলাদেশ ব্যাটাররা কী করেছে, বোলাররা কী করেছে। সো সেই আত্মবিশ্বাস আমার মনে হয় বাংলাদেশ দল এই টেস্টটা রক্ষা করতে পারবে। আর বললাম যদি করতে পারে তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ দল অসম্ভব কাজ করে ফেলেছে। তাইজুল তার কাজটি ঠিকই করেছেন। এবার ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে অভিষিক্ত তাহিদ হৃদয়, অমিত হাসান। বাংলাদেশের আগের সিরিজগুলোতে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত এবং মামুনুল হকের উপর একটু বেশি নির্ভরতা, আর মুশফিকুর রহিমের উপর তো রয়েছে। মাঝে আপনার কি মনে হয় অভিষিক্ত হৃদয় এবং অমিতের উপর একটু বাড়তি চাপ কিনা? প্রথম অবশ্যই বাড়তি চাপ। বাংলাদেশে খেলছেন, এই জিম্বাবুয়ের বিপক্ষে না হয়ে যদি অস্ট্রেলিয়া এগেনস্টে হতো তাহলে হয়তো অনেকেই ডিফেন্ড করতো, ভাই এত বড় একটা টেস্টে অভিষেক হচ্ছে, তাহলে হতেই পারে এমন। কিন্তু দুজনেই যে ব্যাট করেছেন ভাই, ওই ব্যাটিং করার পর আপনি বলতে পারেন না যে ভাই, মানে দুইটা সন্দেহ জাগবে যে এক হচ্ছে নির্বাচনে কেন এই কাজটা করলেন হৃদয়কে নিয়ে, আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ডোমেস্টিক কীভাবে চলে। কারণ একজন ব্যাটার ডোমেস্টিক রান করেই গেছেন অমিত, 49 তার গড় 49 ম্যাচে। সে কেন আর ব্যাট করে, মানে প্রথম ইনিংসটা এক কথা জঘন্য ব্যাট করেছেন। সেই ব্যাটিংটা যদি আবারও করে তাহলে আপনার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা আপনাকে একেবারেই আপনি বলতে পারেন যে ভাই এটা হয় না। কারণ এত একটা এক্সপিরিয়েন্স, 49টা ফার্স্ট ক্লাস খেলা মানে তো অনেক। 18 বা 17 সাল থেকে তিনি খেলছেন, মানে 8টা বছর ডোমেস্টিক খেলেছেন বা 7টা বছর খেলেছেন, এবার অভিষেক হয়েছে। আপনার তো অন্তত আপনার ভালো একটা ইন্টেন্ট দেখানো দরকার যে আমি টেস্ট খেলছি, এবং সেই সেন্স দেখানো দরকার। আপনি 3 বলে আউট হয়ে যেতে পারেন, কিন্তু ওখানে টেস্টের ফ্লেভার আছে কিনা সেটা বড় বিষয়। আপনি হৃদয়টা টেস্ট বলতে পারবেন না আপনি। উনি উনি ওয়ানডের মতো চেজ করছেন, তিনি ওয়ানডের মতো মানে ডাক করতে, মানে সব কিছুতেই মানে একটা ওয়ানডে টি20 একটা ধার ছিল। এবং অন্যদিকে অমিত প্রথমবার যে খেলতে নেমেছে তার যে পা কাঁপছিল ভয়ে, সেটা আমরা বুঝতে পারছিলাম। সো এটা আপনি কোনোভাবেই এগ্রি করতে পারেন না। হ্যাঁ, একসময় হয়তো বা বিরাট কোহলি ডাক মেরেছেন, রান পাননি, যা ওখানে আপনি ধরেন আমরা যে বলি যে বাবর আজমের এমন হয়েছে, আপনি খারাপ সময় গেছে হয়তো বা আপনি বলতে পারেন যে কেন উইলিয়ামসন, সবার খারাপ গেছে, কিন্তু তাদের মধ্যে আপনি কোনো বুঝতে পারবেন না যে তারা আনাড়ি, তাদের পা কেঁপেছে। সো আমাদের এটা হচ্ছে, এটা আসলে তাদের উপর প্রেশার অনেক আছে, আপনি যেটা বললেন প্রেশার অবশ্যই আছে। যদি এই ইনিংসে দুজন খারাপ করেন তাহলে অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে। 230 রানে পিছিয়ে বাংলাদেশ। আগামীকালকে প্রথম সেশনটা স্বাভাবিকভাবে চ্যালেঞ্জিং থাকবে। বাংলাদেশ আগামীকাল বাংলাদেশের ব্যাটিং অর্ডার টিকতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। দর্শক, আগামীকাল আমরা আবারও যুক্ত হবো বাংলাদেশের টেস্টের আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।